এই জন্য যে কনসেপ্টটা বারবার আপনাদেরকে আমি বলছি প্রথম থেকে, অনেকে বলে গণসার্বভৌমত্ব বলে, এটা খুব সহজ কথা, এমনি বলে খুব সহজ, এটা বলে পিপল সভারেন্টি, যে জনগণ ক্ষমতার উৎস। সোজা কথা, গণিত দেবেন। মানে আমি যদি কোনো ক্ষমতার উৎস হয়ে থাকি, তাহলে নিঃসন্দেহে সকল সিদ্ধান্তে আমার অধিকার থাকবে। কেমন তুমি সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নও আমার অংশগ্রহণ থাকবে। না থাকলে আমি কেমন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন নিতে পারবো? আমি যদি একটা বড় একটা প্রকল্প, যে কোনো প্রকল্প নিয়ে না কেন, এটা যদি জনগণের জন্য ইতিবাচক হয়, তাহলে তাকে বাস্তবায়নের জন্য আমারও তো একটা ভূমিকা থাকবে। আমি তো জনগণ হিসেবে উপকৃত হবো, বলে আমারও তো একটা ভূমিকা থাকবে, থাকবে না? থাকবে। ফলে গণসার্বভৌমত্ব হচ্ছে এখনকার রণধ্বনি। এই রণধ্বনি যদি আপনারা পরিষ্কার করতে পারেন যে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দাও, এবং আমরা নতুন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে জনগণের হাতে ক্ষমতা থাকবে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা জনগণের ক্ষমতা কি করে গঠিত হয় এবং কি করে সেটা বাস্তবায়িত হয় সেটা আমরা করে দেখাবো। এটা আমরা করবো। আমাদের আদালতকে নতুন করে করতে হবে, বিচার ব্যবস্থাকে নতুন করে করতে হবে। এমনকি আমরা যে ওয়েস্টমিনিস্টার ধরনের ইংরেজদের এই পুরনো কলোনিয়াল তথাকথিত কি পার্লামেন্ট, এটা আমরা রাখবো কিনা, এটাই তো ডক্টর বিষয়। আমরা কেন এই পুরনো আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা রাখবো যেখানে একজন ব্যক্তি সমস্ত ক্ষমতার অধিকারী হয়, তিনি নিজে হন প্রধানমন্ত্রী, তিনি হন তার দলের একমাত্র প্রতিনিধি, তার বিরুদ্ধে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আপনি তাকে ঠেকাতে পারছেন না, তিনি যেটা বলবেন এটাই পাশ হয়ে যাবে। আমরা এই রাষ্ট্র দেখবো ওটাকে বেড়ে যাবো নাকি? তাহলে এই ধরনের গণপরিষদ আমরা চাই না। আমরা চাই অবশ্যই রাজনীতি চাই, গণতন্ত্র চাই, জনগণের অংশগ্রহণ চাই। তবে গণতন্ত্রটা শুরু করতে হবে, যারা গণতন্ত্রের কথা বলে তাদের নিজের দলের থেকে, তাদের নিজের দলে আগে তাদেরকে গণতন্ত্র কায়েম করতে হবে। ফলে তারা আগে ভোটে তাদের নির্বাচন করে আসেন। আপনাদের মধ্যে কারা নেতা নির্বাচন করে আসেন, তারা পর্যন্ত আপনি আসল গণতন্ত্র। ফলে আমরা কিন্তু ডাইনেস্টি আবার চাই। আজকে রাহুল গান্ধীকে দেখেন, ভারতে কিন্তু ডাইনেস্টি উৎখাত হয়েছে বহু আগে। এই উৎখাতের ফল কিন্তু ভালো হয় না। পরবর্তীতে আমি কি দেখলাম, হিন্দুত্ববাদ দেখলাম। এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী কি প্রিয়াঙ্কা ঘরে ঘরে গিয়ে, দেশে দেশে গিয়ে, রাজ্যে রাজ্যে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আবার জনগণের কাছে শিখাচ্ছে, সে রাজনীতি শিখেছে। আপনি শুধুমাত্র জিয়াউর রহমানের সঙ্গে পারিবারিক ভাবে যুক্ত বলে তারে আপনি নেতা হতে পারবেন না, এটা ঠিক নয়। আপনি দেশে ফিরে আসেন, আমরা আপনার সঙ্গে রাজনীতি করবো, একসঙ্গে রাজনীতি করবো, আমরা আপনাকে ভালোবাসি। আপনি তরুণকে বিভ্রান্ত করবেন। আপনাকে প্রথম দিন থেকে আমরা বলেছি যে তরুণরা গণঅভ্যুত্থান করেছে, তারা জিয়াউর রহমানকে ভালোবাসে। আপনি খেয়াল করেছেন যে তারা গিয়ে প্রথম কাকে উদ্ধার করেছে? খালেদা জিয়াকে, তাকে সম্মানের সঙ্গে তাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। আন্দোলনের সম্মানের যোগ্য, তিনি সম্মান পাবার যোগ্য। তিনি প্রথম এসে তারেক রহমান, আপনার যে এখনকার যে বিভিন্ন রকম আপনার যে বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলায় তরুণেরা আপনাকে সেই মামলা থেকে নিষ্কৃতি দিয়েছে। আপনি কৃতজ্ঞ থাকুন, আপনি কৃতজ্ঞ থাকুন। আপনি দেশে নিতে পারতেন না, এই তরুণরা এটা করেছে। আপনি এখন আপনার দলকে এগিয়ে দিচ্ছেন এই তরুণদের বিরুদ্ধে, এটা তো ঠিক নয়, এটা তো খুবই অন্যায় কথা। আপনি তরুণদের প্রতি কথা বলুন, তাদের সঙ্গে আপনি একটা আপোষ করুন, তাদের সঙ্গে বলে দেশটাকে নতুন করে গঠন করুন। অবশ্যই দেশের লোক আপনাকে ভালোবাসে, তরুণরা আপনাকে ভালোবাসে। আপনার বয়স খুব বেশি হয় না, আমরা তো আপনাকে প্রধানমন্ত্রী করে দিচ্ছি, সমস্যাটা। কিন্তু আপনি যদি ভুল রাজনীতি করেন, অবশ্যই যে শেখ হাসিনা যেমন করে এই দেশ থেকে পরিত্যাজ্য হয়েছে, আপনি তেমন করে পরিত্যাজ্য। ফলে এগুলা বলবেন না আমরা 5ই আগস্ট করে এসেছি, ফলে 5ই আগস্টের পরে আমাদেরকে এটা বলবেন না যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কিসের নির্বাচন চাও? আপনি দেশ গঠনে আপনি ভূমিকা। তবে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাংবিধানিক প্রতিনিধিত্ব হয়েছে এবং আমরা একটা গঠন প্রণয়ন করতে পারিনি। এবং আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেগুলো আমাদের গঠনতন্ত্র প্রণয়নের পরিষদ, এটাকে বলা হয় গণ পরিষদ। এটা আপনাদের সাথে আমার প্রথম প্রশ্ন। এখানে অনেক আমাদের গুরুত্বপূর্ণ শ্রদ্ধাবাদী শরীর আছে। আমার একটা বই আছে গণপ্রতিরক্ষা। দীর্ঘদিন ধরে আমি একটা লড়াই করছি। সেই লড়াইটা হলো এই যে এই দেশের সৈনিকতার কোনো মর্যাদা নাই,
সৈনিকতার কোনো মর্যাদা নাই, সৈনিকতার কোনো গুরুত্ব আমরা বুঝি না। একটা সময় ছিল যেখানে প্রচার করা হতো, আওয়ামী লীগ প্রচার করতো আমাদের কোনো সেনাবাহিনীর দরকার নেই, আমাদের দরকার রক্ষী বাহিনী। ভুল যায় না কিন্তু আমাদের রক্ষী বাহিনী। এরপরে সেনাবাহিনীর মধ্যে বিরোধ, সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্যে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হবে। এরপর গত কয়েক শেখ হাসিনা শাসন করে সেনাবাহিনীর মেরুদণ্ড, তার যে নৈতিক শক্তি, তার সমস্ত কিছুকে এত দুর্বল করা হয়েছে যে এই সেনাবাহিনীকে দিয়ে আপনি আগামী দিনে যদি আমরা দেশ রক্ষা করার কথা বলি, এই সেনাবাহিনীর পক্ষে সে ক্যাপাসিটি নাই বলে কোনো লাভ নেই। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সৈনিকদের বিষয় বলছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে আগামী দিনে। যদি আমরা টিকে থাকতে চাই রাষ্ট্র হিসেবে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেনা প্রতিষ্ঠানকে, তার যে গুরুত্ব, তার যে প্রাধান্য, তার যে একটা ভূমিকা রয়েছে দেশ গঠনে, দেশের প্রতিরক্ষায়, এটা খুব গুরুত্বপূর্ণ। সেনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র আমরা নাগরিকদের সহ্য করি। কোন ব্যক্তিকে ছোট করা, অযথা তার মর্যাদাহীন করা, তাকে পছন্দ না হলে সেনা বাহিনীর নিজস্ব আইন আছে, সে আইনে যদি না হয় আমাদের আর কোন পদ্ধতি আছে যে কাজের মধ্যে দিয়ে আমরা এটা করতে পারি, যদি বলবো ঠিক আছে। কিন্তু সেনা প্রতিষ্ঠানকে দুর্বল করবেন এরকম কোনো কাজ আপনি করবেন। কেন কথাটা বলছি? নির্বাচন আপনারা করবেন সেনাবাহিনীর দ্বারা।